আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমি প্রথমে জানাতে চাই মুস্তাফিজ ভাইকে আমাদের প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমি সেই সাথে শুভেচ্ছা জানাই আমার বিএনপি নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট এবং যারা সমর্থক। রবিবার কাছে সবার ওয়ার্কিং ডে, তারপর আসলে এরকম সময়ে এসে বিএনপির প্রতি ভালোবাসা না থাকলে আসলে এই সময় এসে কথা শোনার মধ্যে ধৈর্য কারো হওয়ার কথা নয় আর কি। যাই হোক, আসলে অনেক রাজনৈতিক বক্তৃতা দেওয়ার অনেকদিন কোনো অভ্যাস নাই, তাই হয়তো অনেক ডেকোরাম হয়তো ফলো করা হবে না আমার বক্তৃতায়। সেই জন্য আমি আগে থেকেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাকে অনেকে চেনেন না, যদি আমি একটু আমার পরিচয় দিচ্ছি। আমার নাম ফয়সাল কবির শুভ। আমি বেসিক্যালি এখানে পড়াশোনা করতে আসছি, আসার পর এখানে এখন মানে স্থায়ীভাবে থাকছি আর কি। সিডনি ওয়াটারে কাজ করছি স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে। আমি বুয়েট ছাত্র দল করেছি। বুয়েট ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট হিসাবে, মানে আমার যে ক্লাস কমিটিতে ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আর বুয়েটে এখন পর্যন্ত লাস্ট যেটা ছাত্র সংসদের নির্বাচন হয়েছে 2002 সালে, তারপরে আর ইলেকশন হয় নাই। ওই ইলেকশনে আমি এখন হল থেকে নির্বাচিত সংসদ ছিলাম। তারপরে এখন পর্যন্ত ইলেকশন হয়নি, কারণ এরপরে যে একটা বুয়েটে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেকেই জানেন হয়তো, সোনিয়া পুরো হয়েছিল, তারপর আসলে কোনো ইলেকশন হয় নাই। আমার জন্ম 1981 সালের নভেম্বর মাসে, অর্থাৎ জিয়াউর রহমানকে আমি পাইনি। জিয়াউর রহমানের প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, এটা পুরোটা পেয়েছে আমার বাবার কাছ থেকে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং ইন্টারেস্টিংলি উনি বগুড়া আজিজুল হক কলেজের ছাত্রলীগের একজন সাংসদ ছিলেন। কিন্তু কেন জানি আমার উপরে জিয়াউর প্রতি তার প্রেম ঢুকিয়ে দিয়েছিলেন। এবং আমি যখন 91-এ ইলেকশনের আগে তখন ক্লাস 4-এ পড়ি, তখন থেকে মূলত আসলে পলিটিক্সের প্রতি ইন্টারেস্ট। তো জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ছবিগুলো আমার সাথে থাকতো, সেটা কেন জানি আমার নানার চেহারার সাথে একটা মিল খুঁজে পেতাম। আর আমার নানা ছিল হচ্ছে যে ওই তখন কাহালু থানা, যে বগুড়ার কাহালু থানার বিএনপির সহসভাপতি। তার বাসায় মোটামুটি বগুড়া 4 আসনের সব বিএনপি ইলেকশনের কাজকর্ম হয়েছে 91 সালের আগে। তো আমি এই জন্য ওই সময়টা খুব সামনে থেকে দেখেছি। তখন পর্যন্ত আমার জ্ঞান ছিল যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে, এই হলো আমার জ্ঞানের পরিধি পর্যন্ত। 2001 সাল থেকে আমি আসলে ছাত্র রাজনীতি সেটা করেছি। ছাত্র দলের রাজনীতি প্রথম থেকে আমি করেছি। যখন আওয়ামী লীগের শেষের দিকে যখন বুয়েটের হলে আমি ঢুকি, হলে ঢুকেই আমি জিয়াউর রহমানের পোস্টার লাগিয়েছিলাম আমার হলের রুমে। তো ওই সময় অনেকে অবাক হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, তখন শেখ হাসিনা শেষের দিকে, মানে তত্ত্বাবধায়ক সরকার কিছুদিন পর আসবে। তো খুব স্বাভাবিকভাবে ইভেন যারা ছাত্র দল করতো হলে, তারাও পর্যন্ত বা বুয়েটের তারা পর্যন্ত ইয়ে হয়ে গেছে এটা কিভাবে সম্ভব, যে একটা ছেলে লেভেল 1 টার্ম 1 এসেই কোনো পলিটিক্যাল পরিচিতি ছাড়াই জিয়াউর রহমানের ছবি লাগিয়েছে রুমে। আমার রুমমেটরা প্রথম দিকে আপত্তি করলো, পরে মেনে নিয়েছে আর কি, যে একটা ছেলের আসলে জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা। তো এই ভালোবাসাটা একটা ছিল অন্ধ। কিন্তু এরপর থেকে আসলে আমি যখন 2006 সালের পরে আমার পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা মূলত ছিল আসলে অনলাইন ভিত্তিক, কারণ আমি যখন সিঙ্গাপুরে পড়তে চলে আসি এবং এরপর থেকে আমার দেশে ওইভাবে রাজনীতি করা হয় নাই। তখন থেকে মোটামুটি আমি অনলাইনে বুদ্ধিভিত্তিক বা জিয়াউর রহমানকে যে প্রোপাগান্ডাগুলো শুরু হয়েছিল ওই সময় আওয়ামী লীগ সরকার 7 সাল বা 8 সালে আসার পর থেকে, এই যে সামহার ইন ব্লগ, আমার ব্লগ, তারপর কিছু ব্লগে খুব মানে সুপরিকল্পিত উপায়ে জিয়াউর রহমানকে ডিমাইজ করার চেষ্টা হচ্ছিল, বিশেষ করে কিভাবে সে স্বাধীনতার ঘোষণা, কিভাবে সে পাকিস্তানের চট এবং ইত্যাদি প্রমাণ করার। এই জিনিসটা আমাদের জেনারেশনের কাছে একটা অপরচুনিটি এনে দিল যে কিভাবে এই জিনিসগুলোকে কাউন্টার দেওয়া যায়। আর এই কাউন্টার দিতে গিয়ে আমরা অনেক নতুন সোর্স বের করলাম, বিদেশি রাইটারের, দেশি মিলিটারি রাইটারদের লেখা, এবং এগুলো থেকে দেখা গেল ওভার দ্য টাইম এই পর্যন্ত যেটা হয়েছে, যত জিয়াউর রহমানকে তারা ডিমাইজ করার চেষ্টা করেছে তার অপোজিট শক্তি আওয়ামী লীগ তত তিনি পপুলারিটি পেয়েছেন। এবং আজকে এসে এই স্বাধীনতা বার্ষিকীতে আপনারা নিশ্চয়ই অলরেডি অনেকে টের পেয়েছেন, এটার মতো এত মানে সর্বব্যাপীভাবে জিয়াউর রহমানের স্বাধীনতা বার্ষিকীতে এত কিন্তু প্রচার হয় না।
এই কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটা করেছে প্রথমবারের মতো সংস্কৃতি মন্ত্রণালয়, এবং সংস্কৃতি মন্ত্রণালয় এটা করেছে। আমি আমার ফেসবুক প্রোফাইলে দেখেছি যারা নন পলিটিক্যাল, যারা পলিটিক্স নিয়ে কখনো কথা বলেনি, তারা জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কত্ব যে জিনিসগুলো সেগুলো নিয়ে কথা বলেছে। তো যখনই আমার অনলাইন অ্যাক্টিভিটিতে আমাকে যখন প্রশ্ন করা হয়েছে যে মানে যখন জিয়াউর রহমানকে সমালোচনা করা হয়েছে, আমি দুইটা প্রশ্ন, যেহেতু আমি একটু রিসার্চার ব্যাকগ্রাউন্ডের, আমি প্রথমে প্রশ্ন দিয়ে তারপর সেটাকে ধীরে ধীরে আনফোল্ড করি কেমন লিখি আমার এটা ফ্রেন্ড। দুইটা কোশ্চেন আমি সবাইকে প্রথমে জিজ্ঞেস করি। প্রথম কথা হলো যে জিয়াউর রহমানের তো রাজনৈতিক যে বয়স সেটা মাত্র 3.5 থেকে 4 বছর কম্পেয়ার টু শেখ মুজিবুর রহমান, সাম আদার পলিটিক্যাল ফিগার। 3.5 বছরের মধ্যে এমন তিনি কি করলেন যে স্মরণকালে সর্বোচ্চ যে বিদায় যে জানাজা সেটা তার হলো, এবং তারপরেও হয়নি, তার আগেও হয়নি। প্রশ্নের উত্তর যদি খোঁজা শুরু হয়, উনি কেন এত পপুলারিটি পেয়েছেন, কি দেশের জন্য করেছেন, সব এমনি চলে আসবে। 2 নম্বর প্রশ্নটা আমি করি, সেটা হলো শেখ মুজিবুর রহমান মারা গেলেন ৭৫ সালে, জিয়াউর রহমান মারা গেলেন ৮১ সালে, তারপর স্বৈরতন্ত্রের হাতে 9 বছর, তারপর ৯১ সালে মানুষ প্রথম মানে একটা অবাধ ইলেকশনের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেল। কেন মানুষ স্বাধীনতার যে বলা হয় যে মানে অবিসংবাদিত নেতা শেখ মুজিবুরের দল বাদ দিয়ে জিয়াউর রহমানের দলকে কেন পছন্দ করে? এই দুটো প্রশ্নের উত্তর যদি সবাই খোঁজে তাহলে আসলে সবাই জেনে যাবে যে কেন জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার সময়কাল ছিল কম, কিন্তু এই সময়ের মধ্যে বাংলাদেশকে তিনি মানুষের পরিচিতি দিয়েছেন। বাংলাদেশের মধ্যে একটি দেশের সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যেসব জিনিস ছিল সবগুলো তার হাত দিয়ে কিছুদিন আমি যে ধন্যবাদ অপু ভাইকে এই গ্রাফটা দেখানোর জন্য। এই গ্রাফটা আমি একটু দেখাতে বলেছি এই জন্য যে কিছুদিন আগে তার অন্য যে সমাবেশ হয়েছিল বগুড়ার যে প্রোগ্রামটা ছিল, ওখানে আমি একজন স্পিকার হিসেবে বক্তব্য দিয়েছিলাম। তো ওখানে একটা টেলিভিশনের মধ্যে আমি এই গ্রাফটা দেখেছিলাম, যেহেতু আমি নিজে পেশায় একটি নগর পরিকল্পনাবিদ, এবং আমাদের বাংলাদেশের একটা প্রধান সমস্যা হচ্ছে যে গ্রামীণ এবং যে শহরের যে সুযোগ সুবিধাগুলো এটার একটা ডিফারেন্স থাকে। অর্থাৎ গ্রামে যখন ফোকাস কম করা হয় মানুষ শহরে চলে আসতে চায়, যার ফলশ্রুতিতে ঢাকার উপর চাপ, যে কোনো বড় শহরের উপর চাপগুলো বাড়ে। কিন্তু আমি এই গ্রাফটা দেখাচ্ছি যে দেখেন অ্যানুয়াল গ্রোথ রেট, অর্থাৎ প্রতি বছরে শহরের মানুষ কিভাবে বেড়েছে 1971 থেকে 2022 পর্যন্ত আমার লেটেস্ট ডাটা আছে। আপনি দেখেন জিয়াউর রহমান ওই সময়কালে কিন্তু এই মানে গ্রামের মানুষের যে শহরে আসার রেট কমে গিয়েছে। এটা কেন হয়েছে? কারণ ওনার রুরাল ইকোনমিতে ফোকাস ছিল, কৃষিতে। এই যে আপনার খাল খনন বা আমি ডিটেলস অত বলতে পারবো না, কারণ আসলে ওটা বলার জন্য আমাদের এখানে রাজনীতি অনেক ভাই আছে, দুভাবে জয়েন করবেন, ওনারা বলতে পারবেন। তো আমি দেখি ফ্যাক্ট অ্যান্ড ডাটা, এই যে এই ডাটা থেকে বোঝা যাচ্ছে যে তার একটা গ্রামীণ উন্নয়নের প্রতি তার কেমন ফোকাস ছিল। এবং আমরা এখনো বিশ্বাস করি গ্রামের উন্নয়ন ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। সো 31 দফাতে আমরা আপনি 19 দফা যদি দেখেন, 19 দফাতেও এটা বারবার করে বলা হয়েছে, 19 দফার 5 নম্বর পয়েন্ট কতগুলো পয়েন্ট বলা হয়েছে, এবং তারই এখন একটা এক্সটেন্ডেড, এবং বাংলাদেশ যেহেতু এখন অনেক বিভিন্ন মাল্টি ডাইমেনশনাল আলো ফ্যাক্টর আছে, কিন্তু 31 দফাটা খুবই প্রাসঙ্গিক। যদিও এটা খুবই একটা হলো স্ট্রাকচারাল মানে ডিরেকশনাল প্ল্যান, এটার আরো ডিটেইলে যেতে হবে, যেটার জন্য আসলে ডক্টর মাহাদি আমিন এবং তারেক রহমানের নির্দেশে কাজ করছেন, যে আসলে আরো ডিটেল আউট করছেন কিভাবে স্ট্র্যাটেজি নেওয়া যায়। তো সেই জন্য আমি বলতে চাচ্ছি জিয়াউর রহমান এমন সব জায়গায় কাজ করেছেন যেটা আসলে শুধু পলিটিক্যাল স্ফিয়ারের মধ্যে নয়, উনি সারা দেশের মানুষের নেতা হয়ে গিয়েছেন, উনি শুধু বিএনপির নেতা নয়। এবং এটাই আমাদের সবার উচিত হবে যে জিয়াউর রহমানকে শুধু বিএনপির মধ্যে রেখে আমাদের লাভ হবে না। বিএনপিকে দেখতে হবে পুরো বাংলাদেশের একজন আইকনিক নেতা হিসেবে, যেরকম ভারত দেখে মহাত্মা গান্ধীকে, যেরকম পাকিস্তান দেখে জিন্না সাহেবকে, আমেরিকা দেখে জর্জ ওয়াশিংটনকে, ওই রকম লেভেলের নেতা তো আমাদের জিয়াউর রহমান। উনি সর্বজনীন, বিএনপির বাহিরে ওনার ফিগার আছে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি জিয়াউর রহমানের ভক্ত সারা জীবন ছিলাম, এবং আমার মনে হয় মৃত্যু থাকবো। তবে এটা সত্যি কথা, একটু আক্ষেপের জন্যই বলছি, জিয়াউর রহমানের আজকের যারা পলিটিক্স করছেন, যারা বিএনপির পলিটিক্স করছেন,
তার জিয়াউর রহমানের রাজনীতিকে ধারণ অনেকেই করছেন না। এবং এখন পর্যন্ত বিএনপির যে পপুলারিটি এটার বড় অংশ হতো জিয়াউর রহমানের জন্য। তো জিয়াউর রহমানের যে দেখানো পথ থেকে যদি বিএনপি সরে আসতে থাকে ওভার দ্য টাইম, ফ্লপ যদি এরকম হতে থাকে, এটা কিন্তু খুব খারাপ হবে দলের জন্য। সো এটা যত তাড়াতাড়ি আমাদের দলের নেতৃবৃন্দ বুঝবে, দলের তৃণমূলের সব কর্মীরা বুঝবে, তত ভালো। আর এটার জন্য দরকার হচ্ছে একটু বুদ্ধিবৃত্তিক চর্চা। আমাদের বিএনপির নেতাকর্মীদের মধ্যে সত্যি কথা বলতে এই যে জিয়াকে জানার জন্য যে পড়াশোনা করার হ্যাবিট, এটা করেন। আমি জাস্ট একটা উদাহরণ দিই, দিয়ে আমি শেষ করব। সম্প্রতি আদর্শ প্রকাশনী, যে আদর্শ প্রকাশনীর উপর আওয়ামী লীগ এমবার্গো দিয়েছিল 21শে বইমেলাতে, তারা দুটো বই বের করেছে তারেক রহমানের উপর, দুইজন রাইটারের লেখা, আর একটা হলো 31 দফা মারুফ মল্লিক সাহেবের প্রথম আলোচনা লেখা। এই দুটা বই আদর্শ প্রকাশনীর সাথে আমার ফ্রেন্ড খুব ক্লোজলি কাজ করে, ও দুটা বইয়েরই 360টা করে কপি কিনেছে, আমার কাছে বললো। সে বইটা সে চেয়েছিল যে বিএনপির সবাই কিছু মানুষকে সে ডিস্ট্রিবিউট করবে, জাস্ট ভলান্টিয়ার, সো দ্যাট তাদের পরে জানে এবং ইনফরমেশন সহ কথা বলতে পারে। পরে আদর্শ প্রকাশক যে বলছে, ভাই আপনি যা করে 360টা নিয়েছেন, এর পরে আমার বইটা মাত্র বিক্রি হচ্ছে 90 থেকে 100 কপি। তো এটা আমি জন্য বলছি, এত বড় রাজনৈতিক দল, এত কর্মী, অথচ একটা বইয়ের একটা মুদ্রণের সব বই শেষ হয়ে যাওয়া উচিত। যে তারেক রহমানকে ভালোবাসেন যারা, তার কোনো 31 দফানের কথা বলছে, সবাই 31 দফানের কথা বলছে, কিন্তু 31 দফার বই বের হয়েছে, সে বইটা কেনার মতো মানুষ যে মানে আপনার 1% মানুষও কেনে। এটা একটা আফসোসের জায়গা। এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। আগামী দিনের লড়াইগুলো রাজনীতির মধ্যে বুদ্ধিবৃত্তি, সবার কাছে ইনফরমেশন অ্যাভেলেবল, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কে কত কথা বলতে থাকবে না। আপনাকে ওখানে টিকে থাকতে হলে আপনাকে জানতে হবে, আপনাকে লজিক শিখতে হবে। ধন্যবাদ সবাইকে, আমাকে আবার শুনতে জন্য ধন্যবাদ সবাইকে, আমার কথা শুনতে। ধন্যবাদ ফয়সাল কবি শুভ ভাইকে।